আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমি এর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব আমার লেখা একাডেমিক ইংলিশ সলিউশন বই থেকে ট্যাগ কোয়েশ্চন নিয়ে। এই ক্লাস থেকে আমরা শিখব ট্যাগ কোয়েশ্চন আসলে কি, কখন ব্যবহার করতে হয়, আর কিভাবে একেবারে সহজভাবে মনে রাখা যায়। আমার বিশ্বাস, যদি তোমরা ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখো, তাহলে ইংরেজি গ্রামার শেখা এবং মনে রাখা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 1 বা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ট্যাগ কোয়েশ্চেন এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে এবং রুল 1 নিয়ে। আজ আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেনের রুল 2 থেকে। আর তোমরা যারা এখনও প্রথম ক্লাসটি আমার দেখোনি, তোমরা অবশ্যই প্রথম ক্লাসটি আগে দেখে নেবা, নয়তো এই ক্লাসটি বুঝতে হয়তো বা তোমাদের কিছুটা সমস্যা হতে পারে। তো যাই হোক, শুরু করা যাক। রুল 2তে দেখো লেখা আছে যে মূল বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ হিসাবে ডু, ডাজ বা ডিড বা ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট বসে। তো এখানে যে কথাটা বলছে আমাদেরকে, যে সেন্টেন্স দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চন করব, এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রশ্ন করার জন্য আমরা ডু, ডাজ, ডিড অথবা ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডন্ট বসাতে হবে। তো এক্ষেত্রে আমরা সহজে বোঝার সুবিধার্থে আমি বলছি, তোমরা খেয়াল রাখবা যে দেখো 1 নম্বর নিয়মটা লেখা আছে যে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব। এখানে ভার্বের কি ফর্ম দেখো তো, ভার্বের ঠিক প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম আমরা সহজে যেটা বুঝি। তাহলে 1 নম্বর ফর্ম দেখবা, যখন সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব মানে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড এরকম কোনো অক্সিলারি যখন না থাকবে, ঠিক ভার্বের 1 নম্বর ফর্ম দেওয়া থাকবে, তোমরা সহজে কি করবা? ডোন্ট লিখবা। কি লিখবা? ডোন্ট। কেন লিখবা? যদি ভার্বের ঠিক 1 নম্বর ফর্মটা দেওয়া থাকে, তাহলে আমরা এই হিসাবে বলতে পারি দে ওয়ার্ক হার্ড, ডোন্ট দে। ঠিক আছে। 2 নম্বর উদাহরণটা দেখি আমরা, যে লেখা আছে যে জারিন লাইকস ফ্লাওয়ার্স। তাহলে জারিনের পরে কোনো অক্সিলারি আছে? কোনো অক্সিলারি নেই। আছে একটা সাবজেক্টের পরে কি আছে? ভার্বের 1 নম্বর ফর্ম আছে, সাথে এস অথবা ইয়েস লাগানো আছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে ঠিক সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, সাথে এস বা ইয়েস লাগানো থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দিয়ে? ডাজন্ট দিয়ে। ঠিক আছে, সেই হিসাবে বলতে পারি আমরা ডাজেন্ট শি। শি কোথা থেকে আসলো? জারিন। আমরা জানি, এর আগে ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো ছেলে যদি থাকে তাহলে আমরা হি নিয়ে আসবো, আর যদি কোনো মেয়ের নাম থাকে তাহলে আমরা শি নিয়ে আসবো, আর কোনো যদি প্রাণী বস্তু এরকম থাকে সেক্ষেত্রে আমরা এ প্রনাউন হিসেবে ইট নিয়ে আসবো, তাই তো? আচ্ছা, যাই হোক, এখন আমরা যাচ্ছি 3 নম্বর উদাহরণটা দেখি আমরা একটু। দেখো যে লেখা আছে নাবিল অ্যান্ড জামিল মেড এ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে নাবিল অ্যান্ড জামিল হচ্ছে সাবজেক্ট, আর মেড হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার, মানে পাস্ট ফর্ম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। যদি এরকম কোনো অক্সিলারি ভার্ব না দেখতে পাই, আর ঠিক সাবজেক্ট এর পরে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দিয়ে? ডিডন্ট দিয়ে। মুখস্থ লিখে দাও, ডিডন্ট দিয়ে। তার মানে আমরা সামারাইজ করতে পারি, ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে আমরা ডোন্ট দিয়ে প্রশ্ন করব, ভার্ব 1 এর সাথে অ্যাজ বা অ্যাজ থাকলে আমরা ডাজন দিয়ে প্রশ্ন করব, আর যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে আমরা ডিডন্ট দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে। যাই হোক, এখন 4 নম্বরটা দেখো যে লেখা আছে উই ডু নট লাইক পলিটিক্স। আমরা রাজনীতি পছন্দ করি না। তাহলে আমরা আরেকটু সহজে বলতে পারি যে যদি সাবজেক্টের পরে ডু নট থাকে, তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব? ডু নট থাকলে শুধু নটটা বাদ দিয়ে ডু দিয়ে প্রশ্ন করব। সেক্ষেত্রে দেখো ডু উই। ঠিক আছে, এইভাবে সহজে মনে রাখার চেষ্টা করবা। 5 নম্বর উদাহরণটা দেখো লেখা আছে যে বাইজিৎ ডাজ নট ওয়াচ
টিভি। তাহলে এখানে আমরা এক্ষেত্রে বলতে পারি যদি কোনো অক্সিলারি উল্লেখ না থাকে, শুধু ডাজেন্ট উল্লেখ থাকে, তাহলে আমরা নটটা বাদ দিয়ে ডাজ দিয়ে প্রশ্ন করব। সেই হিসেবে বলতে পারি আমরা ডাজ হি। ঠিক আছে, 6 নাম্বার দেখি, হি ডিড নট ইনভাইট আস ইন দ্য পার্টি। তাহলে এখানে ডিড নট, যদি ডিড নট উল্লেখ থাকে তাহলে নটটা বাদ দিয়ে আমরা কি প্রশ্ন করব, ডিড দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা সামারাইজ করতে পারি, ডো নট থাকলে ডু দিয়ে প্রশ্ন করব, ডাজন্ট থাকলে ডাজ দিয়ে প্রশ্ন করব, আর ডিডন্ট থাকলে শুধু ডিড দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, কত সহজ না? আচ্ছা, ঠিক আছে, এখন যাচ্ছে আমরা রুল 3 নাম্বারে। 3 নাম্বার একটু দেখো, লেখা আছে যে শুধুমাত্র লেট আস অথবা লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ। এখন প্রশ্ন করতে পারো তাহলে আমি তো ওই রকম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা জানি না বা বুঝি না, এটা চিনব কীভাবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আমরা জানি যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বোঝায়, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সহজে চেনার উপায় হলো এটা সরাসরি কোনো ভার্ব দ্বারা শুরু হবে। দেখো তো এখানে উদাহরণ 1 নম্বর লেখা আছে রিড দ্য বুক প্রপারলি। তাহলে সরাসরি যখন ভার্ব দ্বারা শুরু হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো হেল্প মি কী দ্বারা শুরু হয়েছে? ভার্ব দ্বারা শুরু হয়েছে। আবার ডোন্ট দ্বারা শুরু হতে পারে, ডোন্ট গো ইন দ্য সান, ডোন্ট দ্বারা শুরু হতে পারে। আবার নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, নেভার দ্বারা শুরু হতে পারে। অথবা প্লিজ অথবা কাইন্ডলি, যে কোনো একটা দ্বারা শুরু হতে পারে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে আমরা বুঝে নেব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা শুরু হতে পারে লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম, লেট, এরকম। তাহলে এই লেট মি, লেট হিম, লেট হার এগুলো দ্বারা শুরু হলেও এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আবার লেটস অথবা লেট আস দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তবে আমাদেরকে বলছে কি যে লেটস অথবা লেট আস ছাড়া বাকি এখন যে আমরা 3 নাম্বার রুলের মধ্যে যেগুলো পড়লাম আমরা 1, 2, 3 থেকে 6 পর্যন্ত উদাহরণগুলি দেওয়া আছে, এইগুলো সবার জন্য আমরা উইলি ব্যবহার করব। আর শুধু লেটস অথবা লেট আস থাকলে ভিন্ন কিছু হবে। ভিন্ন কিছু দেখো 4 নাম্বার রুলে দেখা আছে যে যদি লেটস অথবা লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তাহলে আমরা কি ইউজ করব? শ্যাল উই। তার মানে বাক্যের শুরুতে যদি লেট আস অথবা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি হয় তাহলে আমরা কি করব? যে শ্যাল উই ব্যবহার করব। আর অন্যান্য 3 নাম্বার রুলের মধ্যে দেখো অন্যান্য সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইলি ব্যবহার করব। আর যদি লেটস অথবা লেট আস দ্বারা শুরু হয় তাদের জন্য আমরা শুধু শ্যাল উই ব্যবহার করব। ঠিক আছে, এই 2টা নিয়ম ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন 5 নাম্বার রুলে। দেখো লেখা আছে ভার্বের পরে অবজেক্টে ইউ থাকলে ট্যাগ হবে ডোন্ট আই অথবা ডোন্ট উই। উদাহরণটা দেখে নিই আমরা। দেখো উইশ ইউ হ্যাপি মুড। তাহলে এখন বলতে পারো উইশ ইউ হ্যাপি মুড, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমি ধরে নিলাম। তবে কথা হচ্ছে আমাকে কিন্তু বলছে যে ভার্বের পরে ইউ যদি থাকে সেক্ষেত্রে নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ভার্ব দেখলে ইম্পারেটিভ নিয়মে আমরা করব না, দেখব যে ভার্বের ঠিক পরে ইউ আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা কী লিখব? ডোন্ট আই অথবা ডোন্ট উই। সেক্ষেত্রে দেখো উইশ ইউ হ্যাপি মুড, আমরা বলবো ডোন্ট আই অথবা ডোন্ট উই। পরীক্ষায় যে কোনো একটা লিখলেই হবে ইনশাল্লাহ। ওকে, পরে লেখা আছে থ্যাংক ইউ, তুমি লিখবা কি? ডোন্ট আই অথবা ডোন্ট উই। ঠিক আছে, যাই হোক এখন থেকে আমরা 6 নম্বরে যে নিয়মটা দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা স্টুডেন্টরা অনেকটাই ভুল করে। আমি পড়ি, তোমরা একটু শোনো। লেখা আছে যে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে যদি কি থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি,
সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি থাকলে এগুলোর প্রনাউন হিসেবে টেগে দে হবে। কি হবে? দে হবে। নোট খেয়াল করো, উক্ত ওয়ার্ডগুলোর পরে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু ট্যাগ কোয়েশনে হবে প্লুরাল। এই নিয়মটা শুধু একটু ডিফারেন্ট। আমি আরেকটু সহজে বুঝিয়ে বলার চেষ্টা করি তোমাদেরকে। এখানে খেয়াল করো তো, উদাহরণের মধ্যে এভরিবডি লাভস হিম। আমরা জানি 2 নাম্বার নিয়মে পড়েছি যে যদি সাবজেক্টের পরে কী থাকে, ভার্বের ওয়ান সাথে এস বা এস থাকে, সেক্ষেত্রে কী বলার কথা আমাদের? ডাজ না? হ্যাঁ, এখানে আমরা একটু ডিফারেন্ট। যদি সাবজেক্টটা এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে আমরা এগুলার প্রনাউন কী ব্যবহার করব? দে। দে এর সাথে কি ডাজ হবে? ডাজ হবে না, এই জন্য আমরা ডু দিয়ে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ওয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। যখনই দেখবা লেখা আছে এভরিবডি ইজ, তুমি লিখবা আরেন্ট দে। এভরিবডি ওয়াজ, তুমি উল্টা লিখবা ওয়ারেন্ট দে। ধরো লেখা আছে এভরিবডি হ্যাজ, তুমি লিখবা হ্যাভেন্ট দে। এভরিবডি লাভস, লিখবা ডোন্ট দে। এভরিবডি হেটস, ডোন্ট দে। উল্টা হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে উদাহরণগুলো পড়ি আমরা। 1 নম্বর উদাহরণে লেখা আছে এভরিবডি লাভস হিম, আমরা লিখব ডোন্ট দে। শুধু 6 নম্বর রুলটা একটু ভালো করে মুখস্থ রাখবা, পরীক্ষায় এটা আসে বেশি এবং স্টুডেন্টরা খুব ভুল করে, এটার মধ্যে খুব বেশি ভুল করে। তো আমরা একটু রুলটা খেয়াল রাখবো। 2 নম্বর উদাহরণটা দেখি আমরা। লেখা আছে সামবডি হ্যাজ কাম। আমাদের যদি আমাদের আগের হিসাবে যদি বলি তাহলে হ্যাজেন্ট লেখার কথা, কিন্তু না, আমরা বলবো হ্যাভেন্ট দে। আমি যেটা বললাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এগুলির পরে উল্টা হয়ে যাবে। ইজ থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়ারেন্ট, হ্যাজ থাকলে হ্যাভেন্ট, উল্টা হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলবো হ্যাভেন্ট দে। 3 নাম্বার দেখো লেখা আছে এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, আমরা বলবো ওয়ারেন্ট দে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তী রুলে যাচ্ছি আমরা। 7 নাম্বার দেখে একটু লেখা আছে দেখো হিয়ার, দেয়ার, ওয়ান, দিস, দ্যাট, দিস, দোজ, ইট ইত্যাদি সাবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে টেক এ উক্ত শব্দসমূহই হবে। তার মানে এগুলার পরিবর্তে আমাদের আর কিছু ব্যবহার করতে হবে না। যেমন 1 নাম্বার দেওয়া আছে হিয়ার ইজ এ ফোন নাম্বার, আমরা বলবো ইজেন্ট হিয়ার। দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দ্য জার, ওয়াজেন্ট দেয়ার। এখানে খেয়াল করো নো এবং নট দুটোটাই কিন্তু নাবোধক, এই জন্য আমি ওয়াজ দেয়ার বলেছি, ঠিক আছে? ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি প্রপারলি, তাহলে আমরা শুডেন্ট ওয়ান ব্যবহার করব। ওয়ানের পরিবর্তে অন্য কিছু নিয়ে আসতে হবে না। এগুলি থাকলে আমরা এগুলোই সাবজেক্টের জায়গায় বসিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রুল 8 এ চলে যাচ্ছি। দেখো এইটি কি লেখা আছে? কোনো সাবজেক্ট কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে নান অফ, সাম অফ, মেনি অফ, এনি অফ, মোস্ট অফ ইত্যাদি থাকলে তবে ট্যাগ কোয়েশন এ সাবজেক্ট হিসাবে কি ব্যক্তি বোঝালে দে এবং বস্তু বোঝালে ইট হবে। একটু ডিফারেন্ট, তাই না? আমরা উদাহরণগুলো দেখে নেই, খেয়াল করে একটু। লেখা আছে যে ওয়ানে সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। এখানে সাম অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ আমাদের বলছে নান অফ, সাম অফ, মেনি অফ, মানে এগুলির পরে যদি কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমরা দে প্রনাউন নিব, আর যদি কোনো বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা ইট প্রনাউন নিব। তাহলে এখানে লেখা আছে সাম অফ দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্ট কি ব্যক্তি না? এর জন্য সাম অফ দ্য স্টুডেন্টসের প্রনাউনটা আমরা কী নিব? দে নিব। এক্ষেত্রে আমরা বলবো আরেন্ট দে, ঠিক আছে? 2 নম্বর উদাহরণটা দেখো এনি অফ দ্য প্রবলেমটা কি কোনো ব্যক্তি? না, এর জন্য আমরা কি ব্যবহার করব? ক্যান্ট ইট, ওকে? মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড, তাহলে মোস্ট অফ দ্য ওয়াটার এখানে কি ওয়াটার কি ব্যক্তি? না, এর জন্য আমরা বলবো ইজেন্ট ইট, ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যি উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো
এছাড়া তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও সহজে ইংরেজি শেখার সুযোগ পায়। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ, কারণ তোমাদের সহযোগিতাই আমাকে আরও নতুন ক্লাস বানাতে অনুপ্রাণিত করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে টেক কোয়েশনের তৃতীয় পর্বে।